প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা ভালো রয়েছো। প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়ে যারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছো, আসলে প্রিন্সিপাল অফ ফিনান্স অতটা দুশ্চিন্তা করার সাবজেক্টও নয়। তো আজকে মূলত আমি তোমাদের এই জিনিসটাই একটু শুধরে দেওয়ার চেষ্টা করব যে আসলে প্রিন্সিপাল অফ ফিনান্স কঠিন না, বরং এর সিলেবাসটা খুব ছোট এবং জাস্ট কিছু রুলস, মানে সূত্র, এগুলো যদি একটু বুঝে বুঝে মাথায় রাখা যায় তাহলে দেখবা 1 মাসের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করা সম্ভব এবং একই সঙ্গে খুব ইজিলি এ প্লাস পাওয়া সম্ভব, কম লিখে এ প্লাস পাওয়া যায়। ঠিক আছে, সেটা হলো ফিনান্সেই সম্ভব। এবং ফিনান্সের মজা যদি তোমরা নিতে পারো না, তাহলে দেখবা যে ফিনান্স আসলে কি জিনিস সেটা আবার খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং ফিনান্সের যে টপ র্যাঙ্কের জব, চাকরি, সেটার জন্য ইচ্ছে করবে যে না আসলে ফিনান্সে জব করব। এটা একদম পলিসি মেকিং, এবং এই পলিসি মেকিং এর মজা পেয়েছি জন্য কিন্তু স্টিল আমি অন্য কোনো জবে ট্রাই করতেছি না। ওই পলিসি মেকিং পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, আমার মাথার মধ্যে বলতে পারো যে এক প্রকার ভূত চেপে গেছে। আমাদের দেশে যতগুলা আর কি পলিসি মেকিং হয় সেগুলোতে কোনো না কোনো ভাবে একজন ফিনান্সিয়াল, মানে ফাইন্যান্স গ্রাজুয়েটের কিন্তু এই জায়গাতে অবদান আছে, বা সে চাইলেই কিন্তু ভালো রকমের অবদান রাখতে পারে। অনেকগুলো ডিসিশন মেকিং এর জায়গা আছে যে জায়গাগুলোতে মূলত দেশের এফসিএস হারগন অর্থাৎ আইসিবিসিএস চার্টার অ্যাকাউন্টেন্ট যারা আছেন তারা মূলত এখানে অবদান রাখতেছে। তো এগুলো সুযোগ আছে, হ্যাঁ, যখন তোমরা মজাটা পাবা, বিষয়গুলো উপলব্ধি করতে পারবা, অবভিয়াসলি এই সাবজেক্টটাকে বা এই সাবজেক্টের প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক বলে আমি মনে করি। তো আজকে আমি তোমাদের ওই জিনিসটা একটু, যে এটা খুবই সহজ, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং ক্লাসটা শেয়ার করে দেবো তোমাদের বন্ধু বান্ধবের কাছে। এবং একই সঙ্গে তোমরা কে কে কোন কলেজ থেকে, হ্যাঁ, তোমরা আমাদের এই ফিনান্স ক্লাসটা করতেছো সেটা একটু কমেন্টস করে জানাও। তো মাত্র 1 মাসে কিভাবে ফিনান্স সাবজেক্টটা শেষ করবা, যাদের কিছুদিন পর পরীক্ষা, যারা ফার্স্ট নতুন ভর্তি হলা ফিনান্স নিয়ে, যারা টেনশনে আছো, আজকে দেখে নাও যে খুব মানে কত সহজে ফিনান্স সাবজেক্টটা শেষ করা যায়। ঠিক আছে, তো আমি তোমাদের আসলে প্রথমে সিলেবাস দেখাই, হ্যাঁ, তোমাদের আগে সিলেবাসটা দেখাই। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের হচ্ছে ফাইন্যান্স সিলেবাসটা। ঠিক আছে, তো আমি একটু বড় করি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, প্রিন্সিপাল অফ ফিনান্স, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ ফিনান্স এর হচ্ছে কোর্স আউটলাইন। আর এইটা হচ্ছে ঢাকা অধিভুক্ত 7 কলেজের ফিনান্স, হ্যাঁ, ফিনান্স ডিপার্টমেন্টের হচ্ছে প্রিন্সিপাল অফ ফিনান্স এর কোর্স আউটলাইন। ঠিক আছে, দুইটাই একটু বড় করে নেই। আচ্ছা, তাহলে এই সেম সিলেবাসটা, হ্যাঁ, মানে এই যে এখানে যে সিলেবাসটা আমি দেখাবো না, প্রায় সেম সিলেবাসটা পাবলিক ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। আমি নিজেও তো একজন ফাইন্যান্স গ্রাজুয়েট, তাই না? তো আমিও তো ফাইন্যান্স পড়ে আছি, ফাইন্যান্সের আরো অনেকগুলো বই পড়ে আসছি। তো মোটামুটি ভাবে আমরা যে প্রিন্সিপাল অফ ফিনান্সের যে বইটা পড়ি, আমার ঠিক এই মুহূর্তে নামটা স্মরণ আসতেছে না, ওনার বইটাই মূলত প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় 7 কলেজে আছে, তোমাদের বাংলা রাইটার আছে, অর্থাৎ কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন বইগুলো পড়ানো হয়। তো যেটাই করানো হোক না কেন, ওই বাংলা বইগুলো মূলত কিন্তু ইংলিশ বইগুলোর আদলে অথবা সেগুলো ট্রান্সলেশন করে অনেকটা করা হয়েছে বা ওই আদলেই লেখা আছে। তো বিষয়টা তো ওইটা না, বিষয়টা হচ্ছে হলো তোমাদের ভয়টা কাটানো, তাই না, যে এটা সিলেবাসটা কি, কেমনে কি, কোথা থেকে কি হয় না হয়। তো তোমরা এখানে একটু মনোযোগ দাও, হ্যাঁ, বেশি না, একটু মনোযোগ দাও। প্রথম অধ্যায়টাই দেখো, ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশন মানে হলো ফাইন্যান্স কি, হ্যাঁ, ফাইন্যান্স কেন গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে ফাইন্যান্সের প্রকারভেদ, তারপরে হচ্ছে ফাইন্যান্সের রোলস বা মেইন কাজ, ফাইন্যান্স কিভাবে কাজ করে, এক কথায় বলতে পারো যে ফাইন্যান্স জিনিসটা কি, সেই জিনিসটা প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সেটা তোমাদের 7 কলেজের সিলেবাসও সেম ভাবে দেওয়া আছে, এবং সেম জিনিসটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট না, এক কথায় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বলো, 7 কলেজ বলো, সব জায়গাতে ওই প্রায় অলমোস্ট একই সিলেবাস আছে। জাস্ট শুধু আমি একটু প্রমাণ দিতেছি তোমাদের, হ্যাঁ, যারা অনেকেই বলো যে সিলেবাস মিল নেই অথবা সিলেবাস বুঝতেছি না, তাদের আর কি কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিতেছে। অথবা আমাদের পেইড ব্যাচে যারা আছো, যারা ভয়ে আছো যে ভাই শুরু করেন, কখন এটা শেষ করব, হ্যাঁ, শেষ করা যাবে। তো দেখছো একই, কিন্তু এখানেও ওই বলা আছে হচ্ছে ইন্ট্রোডাকশন, ওই সেম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে ওই যে ফিনান্সের সূচনা সংজ্ঞা,
তারপরে হচ্ছে ফিনান্সিয়াল ডিসিশন মেকিং, ফাইন্যান্স কিভাবে হচ্ছে ফিনান্সিয়াল ডিসিশন মেকিং এ কাজে আসে। রোল অফ ফিনান্স ইন এ ফার্ম, যে কোনো ফার্মে ফিনান্সের মানে অবদানটা কি রকম। গোল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফ এ ফার্ম, মানে ফাইন্যান্সের লক্ষ্য কি। এবং একই সঙ্গে ফাইন্যান্স ডিসিপ্লিন, এই একই জিনিসগুলো এইখানে তো আমি পড়লাম বা বললাম, ওই সেম জিনিসগুলো এখানেও কিন্তু আছে। ঠিক আছে, ওই যে দেখো একদম হুবহু ওই কথাগুলো তুলে দেওয়া আছে। তাহলে দেখো 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসও মিলাইতে পারো। ঠিক আছে, এই একই জিনিস পড়ানো হবে প্রথম অধ্যায়ে। তাহলে আমরা এর উপর 2 থেকে 3টা ক্লাস নেব, তাহলে এই অংশটা শেষ হবে। এবং এইটার উপর ক্লাস নেওয়া দরকার, কারণ বেসিকটা তোমাদের দরকার, যেহেতু তোমরা গতানুগতিক ভাবে যতই কমার্সের স্টুডেন্ট হও আর নন কমার্সের স্টুডেন্ট হও, এই ফিনান্স বা ফাইন্যান্স যেটাই বলো না কেন, এইটা সম্পর্কে কিন্তু সঠিক ধারণা নেই। অথচ আমরা কিন্তু এইটা প্রত্যেক দিনই করে আসতেছি, কোনো না কোনো ভাবে আমাদের ব্যক্তি জীবনে কিন্তু এটা চলমান আছে। আমি বুঝাই দিব না, একদম বেসিক থেকে ধরে ধরে বুঝাই দিব না, আজকে শুধু জাস্ট একটু দেখাই দিই। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে আসি। পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্তেছো যে এখানে পরবর্তীতে কি আছে, শর্ট টার্ম ফাইন্যান্সিং আছে। এরপর কি আছে, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং, কস্ট অফ ক্যাপিটাল, টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, রিস্ক অ্যান্ড রিটার্ন, ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ। শেষ, 7 কলেজের সিলেবাস কিন্তু শেষ। আমরা এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আছি। ওই ইন্ট্রোডাকশন, শর্ট টার্ম ফাইন্যান্সিং, এই যে ইন্টারমিডিয়েট মানে এটা মানে মিডিয়াম, মিডিয়াম ফাইন্যান্সিং যেটাকে বলবো। এরপর আছে হলো টাইম ভ্যালু অফ মানি। এরপর দেখো লং টার্ম ফাইন্যান্সিং। আমি একটু দাগাই দিই, দাগাই দাগাই বলি। আসলে আমাকে স্ক্রোলিং করা লাগতেছে তো, এই কারণেই মূলত আমি হলো দাগাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, আমি একটু আমার পেনটা ঠিক করে নেই। ওকে, ঠিক আছে। দেখো লং টার্ম ফাইন্যান্সিং, রিস্ক এন্ড রিটার্ন, ক্যাপিটাল বাজেটিং, হ্যাঁ ক্যাপিটাল বাজেট টেকনিক, ক্যাপিটাল বাজেট, সরি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। ওই মানে ওই একই জিনিস, যার শুধু একটু নাম পরিবর্তন করে দেওয়া আছে। ঠিক আছে, তার মানে কি বুঝলাম, তোমাদের 7 কলেজ এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিলেবাস একই। এবং আমি তো বারবার বলতেছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, সবাইকে এই জিনিসগুলো প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ানো হবে। পরবর্তীতে যারা ফিনান্স ডিপার্টমেন্টের আছো, ফিনান্সের আরো অনেক কটা বই পাবা, যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট। তো মোটামুটি ভাবে সিলেবাসের বিষয়টা তো গেল নাকি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো ভাই, এটা বাংলা মানে ইংরেজি বুঝতেছি না, বাংলা কিছু বলেন। এই হলো ফিনান্সের সিলেবাস, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে তুমি যদি ফিনান্সটা শিখতে চাও বা ফিনান্সের সিলেবাসটা যদি খুব কম সময় শেষ করতে চাও, তাহলে তুমি এভাবে শুরু করো। প্রথম অধ্যায়টা, প্রথম অধ্যায় হচ্ছে ফিনান্স কি, মানে অর্থায়ন কি, অর্থায়নের উদ্দেশ্য কি, অর্থায়নের নীতিমালা, অর্থায়নের কার্যাবলী। ওই যে দেখলাম না ইংরেজি বকবকানি গুলা, সেগুলাই মূলত ওখানে অর্থায়নের উদ্দেশ্য, অর্থায়নের নীতি, অর্থায়নের কার্যাবলী এবং ওখানে অর্থায়নের লক্ষ্য আছে। ঠিক আছে, এবং এই জায়গা থেকে থিওরিটিক্যাল 10 মার্কের কোশ্চেন তোমরা 100% কমন পাবা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে। সেম কথা 7 কলেজের সিলেবাস যেহেতু প্রায় একই, 7 কলেজের ছেলেমেয়েরাও 10 মার্কের একটা কোশ্চেন পাবায়। একই সঙ্গে 4 মার্কের কোশ্চেন আসবেই, 1 মার্কের কোশ্চেন আসবেই, মানে এই অধ্যায় থেকে 10 + 4 + 1 15 মার্ক কমন পাবা থিওরি অধ্যায়। তো এটা দিও, ঠিক আছে, এটা সহজ, কয়েকটা জিনিস পড়লেই হয়। মানে ওই উদ্দেশ্য, নীতিমালা, কার্যাবলী এবং এই লক্ষ্য থেকে কোশ্চেন করা হবে। হ্যাঁ, ফিনান্সের 2টা লক্ষ্য আছে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট লক্ষ্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট লক্ষ্য না, এগুলো নিয়ে কোশ্চেন করা হবে। ঠিক আছে, এগুলো আমি পরে আরো দেখাই দিব নি। আপনাদের বই আছে, বই দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাগুলোর কথা বললাম। এরপর আসেন এই যে শর্ট টার্ম ফাইন্যান্সিং, মানে স্বল্প মেয়াদী অর্থায়ন, 1 বছরের জন্য বা 1 বছর মেয়াদী যে অর্থায়ন গুলো করা হয় তাকে মূলত স্বল্প মেয়াদী অর্থায়ন বলা হয়। অর্থায়ন মানে মানে বিষয়টা কি জানেন, এখানে মূলত অর্থায়ন মানে অর্থ আনায়ন। ঠিক আছে, এইটাই অর্থ আনায়ন। অর্থায়ন মানে আসলে অর্থ নিয়ে আসা। এখন কোথা থেকে নিয়ে আসবেন, যে জায়গাতে অর্থ আনায়ন বা অর্থ সংস্থান ব্যয়টা কম। ঠিক আছে, তাহলে অর্থায়ন মানে হচ্ছে অর্থ আনা, কোন উৎস থেকে আর টাকাটা নিয়ে আসবো, যে উৎস থেকে টাকাটা নিয়ে আসলে আমার ব্যয় কম হবে, মানে ইন্টারেস্ট কম দিতে হবে। এখন আপনি টাকা নিয়ে এসে কি করবেন, টাকা নিয়ে এসে ব্যবসা করবেন, আর ব্যবসা করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে, তাহলে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট বিষয়টা আসে। তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন,
নর্মাল সেন্স আপনি কোথায় ইনভেস্ট করবেন? মনে করেন আপনি হচ্ছে এই 8% ইন্টারেস্টে কোনো কারো কাছ থেকে হচ্ছে ঋণ নিয়েছেন, বা কারো কাছ থেকে টাকা আপনি নিয়েছেন, এবং ওই টাকাটা মিনিমাম এমন কোন প্রজেক্টে আপনাকে ইনভেস্ট করতে হবে যেখানে কমসে কম 8% আপনি আর্ন করতে পারেন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই যে কাহিনীটা, হ্যাঁ, এই যে আপনি হচ্ছে 8% সুদে কারো কাছ থেকে টাকা নিলেন, এবং কমসে কম এমন কোন প্রজেক্টে আপনি টাকাটা ইনভেস্ট করলেন যেখানে আপনার মিনিমাম যাতে 8% টাকা আসে। তো আমরা কি 8%-এর জন্য কাজ করি? আমরা বরঞ্চ ওর বেশি পার্সেন্টেজের জন্য কাজ করবো। ওটাই মূলত ফাইন্যান্সের কাজ, এবং ওইখানে প্রফিট মেকিং এর বিষয়টা। ঠিক আছে, এটা আমি আরো পরবর্তীতে বুঝাবো। ঠিক আছে, তো এই যে অর্থ নিয়ে আসা, অর্থ ইনভেস্ট করা, তাহলে আপনি কি 1 বছরের জন্য অর্থ নিয়ে আসবেন মানুষের কাছ থেকে, বা 1 বছরের জন্য অর্থ মানুষের মানে কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করবেন? এটা আপনার পরিবেশ পরিস্থিতি ডিপেন্ড করবে। সেম অনুরূপ ভাবে আপনি কি এক এক না বরঞ্চ একের অধিক বছর, 5 থেকে মিনিমাম 12 বছর, তাহলে আপনি কি মিনিমাম 5 বছর এবং সর্বোচ্চ 12 বছরের জন্য কারো কাছ থেকে টাকা নিবেন, বা অন্য কারো কাছে টাকা ইনভেস্ট করবেন? এই যে সিদ্ধান্তটা, সেটাই মূলত আমাদের লং টার্ম ফাইন্যান্সিং অথবা দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন শর্ট টার্ম ফাইন্যান্সিং এর উৎস কি? কোন কোন উৎসের মাধ্যমে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করা যায়, কোন কোন উৎসের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা যায়, ওগুলার ভ্যালুয়েশন, ওগুলার ব্যয় নির্ণয় করার কাজেই মূলত এই ফাইন্যান্স। এবং সেখানে আমরা শর্ট টার্ম অর্থায়নে আমরা মূলত ওই জিনিসটা শিখবো, লং টার্ম অর্থায়নে মূলত আমরা ওই জিনিসটা শিখবো। ঠিক আছে, আমারই বেশি কিছু নেই কিন্তু। আসেন, এরপর কি আছে? টাইম ভ্যালু অফ মানি আছে। এখন টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা কি জানেন? কনসেপ্টটা হলো এইটা, যে আজকের 1 টাকা কালকের 1 টাকা সমান না। আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার সমান হবে না, বরঞ্চ আজকের 1 টাকার মূল্য বেশি হবে, গুরুত্ব বেশি হবে। তাহলে এই যে আজকের টাকাকে গুরুত্ব বেশি দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটাকেই মূলত বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, মানে বিষয়টা হলো এইটা, যে আজকে যদি আপনি হলো 1 টাকা কোথাও ইনভেস্ট করেন, তো আপনি পরবর্তী ভবিষ্যতে অবশ্যই 2 টাকা পাওয়ার ইচ্ছা পোষণ করবেন। তাহলে এই জায়গায় প্রাথমিকভাবে মনে হতে পারে এই 2 টাকার তো মূল্য বেশি, কিন্তু বাস্তবতায় না, বরঞ্চ এই 1 টাকারই মূল্যটা বেশি থাকবে, বা এই 1 টাকায় আপনি কনজিউম করতে অগ্রাধিকার দিবেন। ঠিক আছে, এখন কেন টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টে বা টাইম ভ্যালু অফ মানি সেন্সে, এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো নি পরে। এখানে আমরা যে সেন্সে ধারণা করি তার ঠিক উল্টাটা, এটার কি, তার ঠিক উল্টাটা। মানে বিষয়টা হলো যেমন, মানে বিষয়টা হলো এমন, যে দেখেন আজকে যদি আপনি কোথাও মানে আজকে আপনার হাতে 5,000 টাকা, সেটা আজ আজ থেকে 3-4 বছর পর সেটা অবশ্যই 10,000 টাকা হবে ইন্টারেস্ট সহকারে। তাহলে আজকে এই 5,000 টাকা দিয়ে যে জিনিসটা আপনি ক্রয় করবেন, দেখলেন আজ থেকে 5 বছর পর ওই জিনিসটা আপনি 10,000 টাকা দিয়ে ক্রয় করলেন। তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনার 10,000 টাকা 5 বছর পরের যে মূল্যটা, সেটা আজকের 5,000 টাকা মূল্য। 5,000 টাকা কিন্তু যে জিনিসটা আপনি কিনতে পারতেছেন, সেম জিনিসটা দেখেন ভবিষ্যতে 5 বছর পর ওই 10,000 টাকা কিনতে পারতেছেন। এখানে দেখেন অর্থের মূল্যটা কিন্তু কমে গেছে, কিন্তু বাস্তবতায় বর্তমান থেকে ভবিষ্যৎ চিন্তা করেন, তাহলে দেখবেন যে বর্তমানে আমাদের এই অর্থের মূল্যটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যেমন ভবিষ্যতে 10,000 টাকা দিয়ে যে প্রোডাক্ট আপনি পাইতেন, সেটা আজকে আপনি 5,000 টাকা পাচ্ছেন। তার মানে কি, এখানে দেখেন অর্থের মূল্যের বিষয়টা আছে। যদি এখানে অর্থ বেশি যাচ্ছে, মনে হতে পারে না 10,000 টাকা দিয়ে কিনতেছে, কিন্তু আসলে এখানে আমাদের অর্থের মূল্য কমছে, তার মানে কি বর্তমানে অর্থের মূল্যটা আমাদের বেশি আছে। তাহলে এই যে অর্থের মূল্য বাড়া কমার যে বিষয়টা আছে, এটা কেন কেন আমরা কনসিডারেশনে নিয়ে আসবো? টাইম ভ্যালু অফ মানি। তো নর্মাল টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটার আসলে সংজ্ঞা কি জানেন? সংজ্ঞা হলো, সময় বাড়ার সঙ্গে সঙ্গে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের তারতম্যকে টাইম ভ্যালু অফ মানি বলা হয়। অর্থাৎ অর্থের মূল্য কমা বাড়াকেই মূলত আমরা টাইম ভ্যালু অফ মানি বলবো। তাহলে অর্থের মূল্য কিভাবে কমে, কিভাবে বাড়ে, এই জিনিসটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, সেটাই মূলত আলোচনা করা আছে অর্থের সময় মূল্যতে। ঠিক আছে, অ্যাজ এ ফাইন্যান্স গ্রাজুয়েট হিসেবে আসলে আমারও প্র্যাকটিস নাই, নিজেও হচ্ছে একাডেমিক জায়গাতেও একটু অভিমান করে ফাঁকিবাজি করছি। তো কিন্তু এটা পড়াইতে আমার ভালো লাগে, কিন্তু আমি সময় সুযোগ পাইনি। তো আমি অনার্স এর কাজ তো করবো অবশ্যই,
আপনাদের অনার্স নিয়েই থাকবো। আর যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আছে, এই জিনিসগুলো নিয়ে আমাকে পরবর্তীতে কাজ করা লাগতেছে, সুতরাং আমাকে বাধ্যতামূলক ভাবে এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করা লাগতেছে। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে প্র্যাকটিসও করতেছি। তাহলে দেখেন, আপনাকে অর্থের সময় মূল্য আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। এরপর কি? এরপর হলো আরেকটা অধ্যায় আছে আপনাদের ইংরেজি বইয়ে ছিল, মানে ইংরেজি সিলেবাসে ছিল, যেটা আপনারা বুঝতে পারেন না। সেটা হলো কি? সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং কৌশল। মনে করেন আপনার কাছে হলো 1 লক্ষ টাকা আছে। এই যে 1 লক্ষ টাকা আপনি কোথায় কোথায় ইনভেস্ট করবেন, এর সিদ্ধান্ত নেওয়াটাকে মূলত ক্যাপিটাল বাজেটিং ডিসিশন বলা হয়। এখন এই 1 লক্ষ টাকার মানে 1 লক্ষ টাকা আপনি একটা জায়গায় বিনিয়োগ করবেন, না একাধিক প্রজেক্টে বিনিয়োগ করবেন, এটার উপর কিন্তু একটা প্রিন্সিপাল আছে। ওটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ডিসিপ্লিন বা ফাইন্যান্সিয়াল ফিনান্স ডিসিপ্লিন, বা ডিসিপ্লিন বলতে প্রিন্সিপাল বোঝানো হচ্ছে আর কি। মানে ফিনান্সে এই যে টাকা নিয়ে আসা, টাকা কোথাও বিনিয়োগ করা, এখানে কিছু আসলে নীতিমালা মানতে হয়। এর মধ্যে একটা হলো এই যে আপনার হচ্ছে পোর্টফোলিও নীতি, যেটা ঠিক আছে, যেটাকে বলা ডাইভার্সিফিকেশন। মানে হলো আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট না করে একাধিক প্রজেক্টে ইনভেস্ট করবেন। এবং এর উদাহরণ হিসেবে কি দেওয়া আছে জানেন? ওই যে ডন কিপস অল দ্য এগ ইন এ বাস্কেট, মানে সকল ডিম একটা বাস্কেটে না রাখবেন না। ইনভেস্ট মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। কারণ প্রথমের দিকে যখন হচ্ছে ওই যে শেয়ার মার্কেটের ধস হয় না আমেরিকাতে, তখন থেকে কিন্তু এই জিনিসটার প্রবর্তন আসে আর কি। যে আপনি যদি আপনার সবগুলো ডিম একটা বাস্কেটে রাখেন, একবার যদি বাস্কেট পড়ে যায় তাহলে কিন্তু সেটা মানে ভেঙে গেলে সবগুলো ডিমে ভেঙে যাবে। মানে আপনি যদি আপনার সব টাকা 1 লক্ষ টাকা একটা প্রজেক্টে যদি ইনভেস্ট করেন, সেই প্রজেক্টে যদি লস খান, আপনি একদম শেষ। এজন্য বলা আছে যে, বলা হয়েছে যে ডন কিপ অল এগ ইন এ বাস্কেট, মানে আপনার সকল ডিম এক জায়গায় রাখবেন না, বরঞ্চ ভিন্ন ভিন্ন জায়গায় রাখেন। সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। অর্থাৎ আপনার 1 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করাটাকে মূলত পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলা হচ্ছে। তো ওটা একটা পোর্টফোলিও প্রিন্সিপাল বা ফিনান্সের ডিসিপ্লিন। তো আপনার 1 লক্ষ টাকা আপনি বিভিন্ন একাধিক প্রকল্পে আপনি যে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলা কৌশল আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন। আপনি যে ইনভেস্ট করবেন সেই মূলধনটা কত দ্রুত ফেরত আসবে, আপনি যে ইনভেস্ট করবেন কোন প্রজেক্ট থেকে আপনার টাকা আসবে, মানে ইনকাম হবে, কোন প্রজেক্ট থেকে ইনকাম হবে না, কোন প্রজেক্টের হচ্ছে রেট অফ রিটার্ন এইটা হচ্ছে আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্নের বেশি, সেই প্রজেক্ট আমরা কি করব, সিলেক্টেড করব। তো আপনাকে তো আগে প্রজেক্ট ভ্যালুয়েশন করতে হবে, তাই না? তাহলে এখানে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা হলো ওইটা, আপনি প্রজেক্ট ভ্যালুয়েশন করবেন যে কোন প্রজেক্টে বা কোন জায়গায় আপনি ইনভেস্ট করবেন, সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। জিনিসগুলো খুব ইজি, সিম্পল, যা শুধু সূত্র ফর্মুলা বসাবেন, হয়ে গেল। এবং একই সঙ্গে কোন প্রজেক্টে কতটুকু রিস্ক, সেই রিস্কটা আপনাকে মেজার করতে হবে না? সেটাই মূলত হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন। আপনারা জানেন, পড়ছেন যে যত ঝুঁকি তত নেকি, নাকি যত ঝাঁকি তত নেকি। অনুরূপ ভাবে আমাদের ফিন্যান্সে একটা কথা আছে বা ব্যবসার একটা কথা আছে, যে যত ঝুঁকি তত মুনাফা, যত কম ঝুঁকি তত কম মুনাফা। অর্থাৎ আপনি যত ঝুঁকি নেবেন তত মুনাফা পাবেন। তো এখন কথা হলো, আপনি যে আপনার টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন, ঠিক আছে, এই যে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করবেন, সেই প্রজেক্ট গুলা কতটা ঝুঁকি সম্পন্ন, সেই ঝুঁকি আপনাকে মেজার করতে হবে। এই ঝুঁকি মেজার করার জন্য আমরা মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে চলে আসছে স্ট্যাটিস্টিক্স। ফাইন্যান্স ইজ এ কম্বাইন্ড সাবজেক্ট, যেখানে অ্যাকাউন্টিং এর অংশ পাবেন, যেখানে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ পাবেন, যেখানে আপনি স্ট্যাটিস্টিক্স পাবেন, যেখানে আপনি হচ্ছে হায়ার ম্যাথ পাবেন। বোঝা গেল? অনেক কিছু এখানে আছে। তাহলে দেখেন, ঝুঁকি এবং মুনাফা নির্ণয় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাতে মূলত ঝুঁকি পরিমাপ করা শিখতে হবে। পরিমিত ব্যবধান, বিভেদাঙ্গ, হ্যাঁ এগুলা বাংলাগুলো মনে থাকবে না, কিন্তু এই যে দেখেন, পরিমিত ব্যবধান মানে হলো এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বিভেদাঙ্গ মানে হচ্ছে সিবি, কোএফিসিয়েন্সি অফ ভেরিয়েন্স। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা কি করব, আমরা রিস্ক মেজার করব, যে কোন প্রজেক্টে আমরা বিনিয়োগ করতেছি সেই প্রজেক্টে কত রিস্ক, যে প্রজেক্টে রিস্ক কম প্রফিট বেশি সেটাই আমরা চুজ করি। তো দেখেন, এই যে বাংলায় কথাগুলো বললাম না, ওই জিনিসগুলা মানে আপনাদের হলো যে সিলেবাসটা আছে, যে ইংরেজি যে সিলেবাস গুলো দেখাইলাম, সেই সিলেবাস গুলা মূলত জাস্ট এতটুকু।
আপনাদের সিলেবাস গুলো জাস্ট এতটুকু, যে আপনার ম্যাথ শিখতে হবে, শর্ট টার্ম ফাইন্যান্সিং ম্যাথ শিখতে হবে, লং টার্ম ফাইন্যান্সিং এর ম্যাথ শিখতে হবে, টাইম ভ্যালু অফ মানি শিখতে হবে, ক্যাপিটাল বাজেটিং টেকনিক গুলো শিখতে হবে, রিস্ক এন্ড রিটার্ন শিখতে হবে। এরপর হচ্ছে ডিসিশন মেকিং একটা চ্যাপ্টার আছে সবার লাস্ট একটা, সেটা শিখতে হবে। এবং আহামরি বেশি কিছু না তো। এই যে দেখেন আমি বলতেছি এখানে একদম লিখে লিখে দিচ্ছে, এই যে দেখেন শর্ট টার্ম ফাইন্যান্সিং এ আপনাকে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করা শিখতে হবে, ব্যবসায়িক ঋণের ব্যয় নির্ণয় করা শিখতে হবে। এরপর কমার্শিয়াল পেপারের ব্যয় নির্ণয় করা শিখতে হবে। এরপর ব্যাংক লোনের ব্যয় নির্ণয় করা শিখতে হবে। এরপর হচ্ছে ফ্যাক্টরিং, এটা শিখতে হবে, ফ্যাক্টরিং এর ব্যয় অর্থাৎ হচ্ছে ইনভেস্টমেন্ট থ্রো অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ আপনি ওই যে ধারে পণ্য বিক্রি করছেন, তাহলে তার কাছ থেকে টাকা পাবেন, তাহলে তারে আমরা কি করব, ছাড় দিব, ডিসকাউন্ট দিব, দিয়ে দ্রুত টাকাটা আদায় করে নেব। এই যে দ্রুত টাকা আদায় করে নিয়ে আমি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করব, সেই জায়গায় যে এই যে আমরা ছাড় দিলাম, এই যে আমরা ইনভেস্টমেন্ট করলাম, ওই জায়গাটাকেই মূলত কি বলা হচ্ছে, ওই অংশটাকেই মূলত বলা হচ্ছে ফ্যাক্টরি। জাস্ট একটা দুইটা তিনটা চারটা জিনিস শিখবেন, 100% ম্যাথ কমন পাবেন। এখন বাকিটা থিওরি আপনাকে পড়তে হবে, যে শর্ট টার্ম ফাইন্যান্সিং কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে হচ্ছে ট্রেড ক্রেডিট কি, কমার্শিয়াল পেপার কি, বিজনেস ব্যাংক লোন কি, ব্যাংক লোনের এখানে ক্লাসিফিকেশন আছে, ফ্যাক্টরিংটা কি কিভাবে হয়, জাস্ট এতটুকু গেল। এরপর হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং, কস্ট অফ শেয়ার, কস্ট অফ জেনারেল শেয়ার, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। এরপর হচ্ছে কস্ট মানে বন্ড, আমরা যদি হচ্ছে বন্ড ইস্যু করে টাকা নেই, অথবা কোনো প্রতিষ্ঠানে বন্ড যদি ক্রয় করি, তাহলে ওই বন্ডের ইয়েল টু দা মেচুরিটি, মানে মেয়াদ পূর্তি মূল্য কত হবে। তারপর হচ্ছে ওয়াইডব্লিউটিসি, মনে আসতেছে না কি জিনিস এটা, তবে এটাও সম্ভবত ওই যে ওইটাই, মানে হচ্ছে একটা বন্ডের হচ্ছে আয়, মানে বন্ড প্রতি আয় কত সেটা ক্যালকুলেশন করতে হবে, এবং তারপর ডিপেন্ড করে ওই আয়টাই মূলত ব্যয়, যারা মূলত বন্ড ইস্যু করে তারা বন্ডের মাধ্যমে টাকা মানুষের কাছ থেকে নেয়, এবং সেই বন্ডের এগেনস্টে টাকাকে কি করতে হয়, ইয়েল্ড দিতে হয়, অর্থাৎ সুদ দিতে হয়, তাহলে সেটা তাদের জন্য আবার ব্যয়। তো তোমরা যদি এখানে খেয়াল করো, শেয়ার, বন্ড, জাস্ট দুইটা জিনিস শিখলে এই অধ্যায় শেষ। টাইম ভ্যালু অফ মানি, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এইটা একটা অংশ, অ্যানুইটি এইটা আর একটা অংশ, লোন অ্যামortization এটা আর একটা অংশ, তাহলে এখানেও সেম তিনটা অংশ, আর বাকিগুলো এমনি অতটা লাগে না। ক্যাপিটাল বাজেট টেকনিক, পে ব্যাক পিরিয়ড, এ এ আর, এনপিভি, আইআরআর, এই চারটা টেকনিক শিখলেই হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। অনুরূপ ভাবে রিস্ক অ্যান্ড রিটার্ন যে অধ্যায়টা আছে, সে অধ্যায়ের আপনাকে ইআর, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্সি অফ ভেরিয়েন্স, হ্যাঁ, সিএলএম, এসএলএম, এই জিনিসগুলো আপনাকে নির্ণয় করা শিখতে হবে। এবং একই সঙ্গে ওই যে ভারযুক্ত, ঠিক আছে, ওয়েট দেওয়া থাকবে, ওগুলো পরে বুঝাই বুঝাই দিবনি, ওয়েট রিলেটেড কিছু ম্যাথ দেওয়া থাকবে, সেগুলো থেকে আপনাকে রিস্ক এন্ড রিটার্ন নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনি যদি একাধিক প্রজেক্টে ইনভেস্ট করেন, সেই পোর্টফোলিও ইনভেস্টমেন্টের রিস্ক এন্ড রিটার্ন নির্ণয় করার জন্য ওয়েট আসে, সেই ওয়েটের উপর ডিপেন্ড করে আমাদের রিস্ক এন্ড রিটার্ন নির্ণয় করতে হয়। তো সমস্যা নাই, এই হাতে গোনা চারটে জিনিস শিখলে এখানে হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আপনি পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। তাহলে কিভাবে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, যেটাতে রিস্ক কম সেটা আপনি চুজ করবেন, এই তো ডিসিশন মেকিং হয়ে গেল। তাহলে এই জিনিসটা যদি তারপরেও না বুঝতে পারেন, আপনাদের যে সিলেবাস গুলো দেওয়া আছে না, সেই সিলেবাসের যে অধ্যায় আছে, সেই অধ্যায় প্রতি আমি সাজেশন দিয়ে দিয়েছি। এই পিডিএফ গুলো কমেন্টে আমরা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, আমাদের ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেই ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা দেখবেন, সেই ড্রাইভ লিঙ্কে এই পিডিএফ গুলো দেওয়া আছে, অর্থাৎ শর্টকাট পিডিএফটা দেওয়া আছে, ওখানে দেখবেন সাজেশন দেওয়া আছে। প্রথম অধ্যায় দেখেন, এ সেকশন থেকে কোশ্চেন আসবে কিনা, বি সেকশন থেকে কোশ্চেন আসবে কিনা, সব 100% রেশিও দিয়ে দিয়ে বলে দিয়েছি। ম্যাথ আসবে না থিওরি আসবে, একদম ধরে ধরে সাজেশন দিয়েছি। এর বাইরে মনে হয় না যে সাজেশন দেওয়া সম্ভব। বাকিটা আপনাদের প্র্যাকটিস এবং আপনার পারদর্শিতার উপর নির্ভর করবে। দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন করবে কিনা, তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন করবে কিনা, চতুর্থ অধ্যায় থেকে কোশ্চেন করবে কিনা, করলেও কোন কোশ্চেন, শিওর কোন জায়গা থেকে কোশ্চেন করবে, দেখেন সবগুলো দেওয়া হয়েছে। তো সিলেবাস দেখালাম, ইংলিশ সিলেবাস শর্টকাটে দেখালাম কত দ্রুত শেষ করা যায়, এবং একই সঙ্গে সাজেশন চারটা আমি দেখালাম, বিস্তারিত ব্যাখ্যা দিতেছি না, জাস্ট এর মধ্যে থেকে সব কোশ্চেন আপনারা কমন পাবেন।
এখন কমন তো আসবেই, কারণ এই টপিকস এর বাইরে কোথা থেকে কোশ্চেন করবে, এর বাইরে তো কোশ্চেন করার সুযোগ নাই। তাহলে এগুলো তো প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটাই মূলত একটু সিস্টেমেটিকলি আমরা করব, সেইটা মাত্র 1 মাসে আমরা কমপ্লিট করব। যেরকম আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংটা 1 মাসে কমপ্লিট করার জন্য যেরকম একটা রুটিন ফলো করতেছি, সেম একই ভাবে প্রিন্সিপাল অফ ফিনান্স শেষ করার জন্য আমরা সেম একই রকম একটা রুটিন ফলো করব। এবং এই রুটিনে দেখেন একই রুটিন, এবং রুটিনে দেখেন টপিকস ওই হাতে গোনা 11টা 12টা অথবা 13টার মতো বের হচ্ছে। তো এই কয়েকটা টপিকস যেগুলো আমি আপনাদের দেখালাম ওগুলো এখানে আছে। এগুলা যদি আপনি বুঝে বুঝে পড়েন, একটু যদি শেখেন, তাহলে আপনি ফাইন্যান্সের ম্যাথ গুলা 100% অ্যান্সার করতে পারবেন। তো ফাইন্যান্সে ম্যাথও আসে, থিওরিও আসে। এ কারণে আপনাকে এই অধ্যায়গুলো থিওরিও ক্লিয়ার রাখতে হবে, একই সঙ্গে ম্যাথ গুলাও ক্লিয়ার রাখতে হবে। তাহলে কোন ম্যাথ আমরা অল্প অল্প করে কিভাবে কখন শেষ করব, সেইটারই মূলত এটা একটা রোড ম্যাপ। বুঝাতে পারলাম? তাহলে আমরা কিভাবে এই কোর্সটা শেষ করব? আমি নিজেই আপনাদের যেভাবে অ্যাকাউন্টিং এর হোমওয়ার্ক শিট দিয়েছি না, 5টা 6টা 7টা করে কোশ্চেন দিতেছি, সেই কোশ্চেন গুলা সলভ করেও আবার পিডিএফ পাবলিশ করে দিতেছি, আপনাদেরও করতে বলতেছি, যেটা আপনারা অনেকেই করতেছেন না। এরকম করলে পাশ করতে পারবেন না। আমি আবারও বলতেছি, অ্যাকাউন্টিং সাবজেক্টও পাশ করতে পারবেন না, ফিনান্সও পাশ করতে পারবেন না, যদি আপনারা নিজেরা প্র্যাকটিস না করেন। এখানে বংচুং বোঝানোর কোনো কিছুই নাই। ওই এডমিশন টেস্টে ওই ডিজিটাল বোর্ড নিয়ে অথবা এমনি হোক অমনি হোক ক্লাসে আইসা লাফালাফি করছি, হ্যাঁ 100% কমন আসবে, হ্যান হবে ত্যান হবে, ধরা তো খাইছেন। না শিখে তো ধরা খাইছেন। টিচার পারে, টিচার লাফাবেই, কিন্তু আপনি পারেন? আপনি তো পারেন না। তাহলে আপনাকে শিখতে হবে। তো ওই অধ্যায় এডমিশন টেস্টের অধ্যায় চলে গেছে গেছে, কিন্তু অনার্সে লাফালাফি করার মতো কেউ নেই। অ্যাটলিস্ট ওই মানে যে ভানটা, সেই ভানটার এখন ধরিয়েন না, নাহলে পাস করতে পারবেন না। ইমপ্রুভ দিয়ে দিয়ে ড্রপ আউট হয়ে যেতে হবে, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়েও, 7 কলেজে পড়েও। তাহলে যদি ড্রপ আউট হতে না চান, একটু নিজে নিজে প্র্যাকটিস করেন। আমি শিখাই দিব, দেখে মনে হবে ওয়াও কত সুন্দর, ইজি, এত ছোট এত, কিন্তু আপনার নিজেকে প্র্যাকটিস করতে হবে। যদি না করেন পরীক্ষার খাতা ওই সেম জিনিসই থাকবে, পারতেছেন না বা পারবেন না। তাহলে আমরা আগামীকাল থেকেই একদিন পর পর আমরা আপনাদের জন্য এভাবে টপিকস ধরে ধরে, একটা একটা করে টপিকস ধরে ধরে ডেট উল্লেখ করে আমরা বিগত সালের কোশ্চেন গুলো দিব, যেগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে, এবং একই সঙ্গে সেগুলো আমরা সলভ করাই দিব অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে। তাহলে একই সঙ্গে আমাদের সলভও হবে, আমাদের শিখাও হবে, যাতে বেসিক টু অ্যাডভান্স শিখতে পারেন। এই ব্যবস্থাটাই মূলত আমি করব। বুঝতে পারলাম? এখন যাদের কনসেপ্ট একদমই কাঁচা, তাদের কনসেপ্ট ডেভেলপমেন্ট করার জন্য আমি বলবো বই পড়েন। হ্যাঁ, আমি শিট দিব, আমাদের পেইড ব্যাচ যেটা চলবে বা আছে, সেখানে আমরা শিট দিব। শিটে আমি অলমোস্ট সবকিছু কভার করার চেষ্টা করব। তবে ফাইন্যান্সের হয়তো বা আমার সবগুলো শিট কমপ্লিট করা নাই, কিন্তু আমি যত দ্রুত সম্ভব কমপ্লিট করে এক এক করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে আমি যেভাবে বলবো সেভাবে আপনাদের কিছু কাজ করতে হবে, যেমন থিওরি অংশ পড়তে হবে, ম্যাথ গুলা একটু প্র্যাকটিস করতে হবে। যদি করেন তাহলে ইজিলি 1 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে, আপনি ভালো রেজাল্টও করতে পারবেন। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা প্রথম 2টা 3টা অধ্যায়ের সবকিছু ফ্রি করে দেব। এরপর কিন্তু আমরা ফ্রি দিব না, কারণ আমাদের পেইড ব্যাচ থাকবে, আর ফ্রি ক্লাস নেওয়ার সময় সুযোগ সামর্থ্য হয়তো বা আমার হবে না। তো সুতরাং আমাদের যে কোর্সটা চলতেছে, আমরা কিন্তু কোর্সে এখনো ভর্তি নেই নাই। ঠিক আছে? আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়ে অলরেডি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অনেক ছেলে মেয়ে আছে, তাদেরও ফিনান্স আছে। আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং একটা কোর্স করছি এবং ফিনান্স আর একটা কোর্স করছি। তো স্বাভাবিকভাবে আমাদের এই যে ফিনান্সের যে কোর্সটা আসতেছে, আপনারা চাইলে শুধু ফিনান্সে ভর্তি হতে পারবেন, আপনারা চাইলে শুধু অ্যাকাউন্টিং এ ভর্তি হতে পারবেন। তো যেহেতু আপনাদের পরীক্ষা 1-1.5 মাস অথবা 2 মাস পর পরে, স্বাভাবিকভাবে আমরা আমাদের কোর্স ফিটা কমাই ফেলছি। অর্থাৎ আমরা কিন্তু আপনাদের সুবিধার জন্য ফাইন্যান্সেরও কোর্স 750 টাকা করে ফেলছি, এবং অ্যাকাউন্টিং এরও কোর্স কিন্তু 750 টাকা করে ফেলছে। তো আপনারা যদি আলাদা আলাদা এক একটা একটা সাবজেক্টে জয়েন করতে চান, তাহলে 750 টাকা জয়েন করতে পারবেন। এবং আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এও আমরা ভর্তি নিতেছি এবং নিব। ফাইন্যান্সে তো সবেমাত্র শুরু করলাম,
ইনশাল্লাহ ফাইন্যান্সে ভর্তি চলমান থাকবে। কিন্তু যারা মূলত হচ্ছে যেমন 7 কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাদের প্রিন্সিপাল অফ ফিনান্স, প্রিন্সিপাল অফ হচ্ছে অ্যাকাউন্টিং দুইটাই আছে। তাহলে যাদের দুইটা আছে বা আমাদের পেইড ব্যাচে অলরেডি যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ আছেন, তারা কিন্তু এই ফিনান্স কোর্সটা 750 টাকা নয়, বরঞ্চ 500 টাকায় এডমিট হতে পারবেন। অর্থাৎ আপনারা আগে 750 টাকা দিয়েছেন, এখন 500 টাকাতেই আপনার ফিনান্সে এনরোল করতে পারবেন। আমাদের ফিনান্সের গ্রুপ আলাদা হবে, আমাদের গ্রুপগুলা আলাদা থাকবে সবকিছু। তো আমাদের ব্যাচে অলরেডি প্রায় 17-18 জন আছেন যাদের ফিনান্স আছে। তো আপনারা আমাদের যে পেইড ব্যাচ গ্রুপ আছে সেটা আলাদা থাকবে, স্বাভাবিকভাবে আপনারা 500 টাকা এনরোল করতে পারবেন। যারা আমাদের পেইড ব্যাচে এখনো যুক্ত হন নাই, দুইটা কোর্সে জয়েন করতে চাচ্ছেন, আপনারা একটা 750 টাকা আর একটা 500 টাকায় টোটাল 1250 টাকা কিন্তু জয়েন করার সুযোগ পাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য ডিসকাউন্ট। আমরা বলেছি ভর্তি বন্ধ করবো হচ্ছে 21শে জুলাই। এরপরেও যদি আসলে সুযোগ হয় আমরা ভর্তি বাড়াবো, তবে ভর্তিগুলো আমরা ক্লোজ করার চেষ্টা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কোর্সটাতে আমরা তো 1 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করব, তাই না? তো মোটামুটি ভাবে বেসিক ক্লাস অ্যাকাউন্টিং এর মতো 15টা ক্লাস নিলেই মূলত শেষ হয়ে যাবে। প্রিন্সিপাল অফ ফিনান্সও বেসিক ক্লাস 15টা নিলেই শেষ হয়ে যাবে। আর বাকি যতগুলো ক্লাস হবে, যেমন 50-এর উপরে ক্লাসের কথা বলছি, এগুলো মূলত সবগুলো সলভ ক্লাস হবে। কারণ শেখানোর মতো যে জিনিস সেগুলো খুব অল্প, বেশি না। আর আমরা এক্সাম নেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের এক্সাম সামনে, আপনারা এক্সাম দিতে চাচ্ছেন না, এর আগেও আমি দেখছি এক্সাম দিতে আপনাদের অনীহা, তবে আমরা মডেল টেস্ট গুলো নেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয়, আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করবেন তারা লাইফ টাইম আমাদের কোর্সে জয়েন হয়েই থাকবেন। অর্থাৎ আপনারা নিজ ইচ্ছায় যদি বের না হন, আমি বের করে দিব না। বুঝতে পারলাম? আপনারা থাকবেন। এখন কেন থাকবেন? কারণ আপনারা যারা অনার্সের ছেলে মেয়েরা আমাদের কোর্সে জয়েন করতেছেন, আপনারা জানেন যে আমি অন্য 8-10 জনের মতো নর্মাল কেউ না। আমি একাধারে সিনিয়র, একাধারে যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং একাধারে আমি সিএ করতেছি, চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছেন যে অন্য 8-10টা বা অন্য 8-10 জায়গার চেয়ে একটু অন্যভাবে আপনারা আমার এখানে থাকতে পারবেন, দিক নির্দেশনা পাবেন, পড়তে পারবেন। যেহেতু আমার সব দিক দিয়েই একটা ধারণা হয়ে গেছে, যেহেতু ইনফরমেশন গ্যাদার করেই যাচ্ছি এখনো, তো সেহেতু চাকরির বাজার, চাকরির সুযোগগুলা, কোন কোন যোগ্যতা আপনাকে আর্ন করতে হবে, আপনি কোন দিকে আসবেন, আপনার কেরিয়ার কোন দিকে নেবেন, এমন অনেকগুলো বিষয়, যে বিষয়গুলো আসলে টাকা দিয়ে আপনাকে কোর্স করে করতে হবে, সেই বিষয়গুলো আমরা আমাদের যে কোর্স গুলো থাকবে বা এই যে কোর্সে আপনারা জয়েন করতেছেন, সবাই আগে পরীক্ষাটা দেই। যারা ওল্ড স্টুডেন্ট আছেন, যাদের মানে 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে পরীক্ষা, ঠিক আছে, যাদের 1 থেকে 1.5 মাস পর পরীক্ষা, তো তাদের আগে আমরা পরীক্ষাটা শেষ করে নিই। আর ফার্স্ট টাইম যে সকল ছেলে মেয়ে আপনারা আছেন, আপনাদের তো আরো 1 ইয়ার আছে। তো 1 ইয়ারে আমাদের একের পর এক ব্যাচ আসবে। এখন তো বেসিক ব্যাচ 1.1 অথবা 102 ব্যাচ চলতেছে। তো এইভাবে আমাদের একটার পর একটা কিন্তু ব্যাচ চলমান থাকবে। তো আপনারা তো নিউ যারা আছেন 1 বছর থাকবেন আমাদের আন্ডারে এই সেম অল্প কোর্স ফিতে, মানে 750 টাকাতেই অথবা 1250 টাকাতেই আপনারা 1 বছর পড়বেন বা 1 বছর আমাদের থাকবেন আমাদের কাছে। শুধু তাই না, লাইফ টাইম অ্যাক্সেস তো বললাম। আর যারা নিউ মানে ওল্ড আছেন, আপনাদের তো কিছুদিন পর পরীক্ষা, আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা খারাপ করলে আবার পরীক্ষা দিতে পারবেন এই সেম কোর্সে থেকে। তো বিষয় এতটুকুই না, আপনারা যারা এই কোর্সে যুক্ত থাকবেন সকল ছেলে মেয়ে, আপনাদের মানে ওল্ডদের আমরা একটু পাশ করে দেই, ওদের পরীক্ষা শেষ হয়ে যায়, ফ্রি সময়ে আমরা বিভিন্ন ধরনের সেশন করব। আমি সময় দেবো যে অমুক দিন সেশন হবে, সেই সেশনে আমি কেরিয়ার নিয়ে কথা বলবো। সেই সেশনে আমি তোমাদের একাডেমি লাইফে কি করা দরকার, কিভাবে পড়াশোনা করলে কি করবা, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আশা করব তোমরা সর্বোচ্চ উপকৃত হবা, যেটা অন্য 8-10টা এমনকি কলেজ, এমনকি ইউনিভার্সিটিতে থেকেও যে জিনিসটা পাবা না, আমার আন্ডারে থেকে তোমরা কিন্তু সেই জিনিসটা ইজিলি পাবা বা সেই জিনিসটা শিখতে পাবা। এবং আমি ওই জিনিসটাই শেখানোর সর্বোচ্চ চেষ্টাটুকু তোমাদের করব। তো এই হচ্ছে হলো বিষয়। আশা করব তোমরা প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়ে যারা ঝামেলার মধ্যে আছো, আমি পুরো ডিটেলসটা তোমাদের দেখাই দিলাম, পুরো বিষয়টা বুঝাই দিলাম। আর আমরা কিভাবে সলভ করব বা কিভাবে শেষ করব সেই অংশটা আমি বুঝাই দিলাম। এবং আমরা নেক্সট দিন থেকে
অর্থাৎ আগামীকাল থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। স্টেপ বাই স্টেপ আমরা ধীরে 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 প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে সলভ করব, যাতে করে পরীক্ষায় পারি। যেহেতু 4 ঘন্টা পরীক্ষা হবে, এই 4 ঘন্টায় আমি থাকবো না, হয়তোবা দুই একবার ওয়াশরুমে বের হতে পারবেন। অনেকেই চুরি চামারি করে ওয়াশরুম থেকে দেখে টেকে অনেকে গিয়ে পরীক্ষা দেন। ওগুলো না করে বরং এই জিনিসগুলো শেখেন। পরবর্তীতে আপনি যে লেভেলে আসবেন সেই লেভেলে এই রিলেটেড লেভেলগুলোতে যদি আসেন, এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে, কারণ এগুলো বাস্তবতার সঙ্গে রিলেটেড, এগুলো বাস্তবতায় আছে। তো স্বাভাবিকভাবে ফাঁকিবাজি করার কোনো দরকার নাই। এই অল্প সময়ের মধ্যে যেভাবে বলি সেভাবে পড়েন, ইনশাল্লাহ সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে বা শিখতে পারবেন। আর যারা দ্রুত জয়েন করতে মানে যারা জয়েন করতে চাচ্ছেন আমাদের কোর্সে, দ্রুত জয়েন করে ফেলেন, কারণ আমরা হচ্ছে ওল্ড যারা আছে তাদের সময় শেষ হচ্ছে, ওদেরকে আমরা আগে সার্ভ করব, অর্থাৎ ওদেরকে হচ্ছে আগে আমরা শিখাই দিব। এরপর নতুনদের তো আবার পুনরায় ক্লাস হবে, তাদের নিয়ে আমি টেনশন করতেছি না। শুধু ওল্ড যারা ফার্স্ট ইয়ার আছে তাদের পরীক্ষা, তাদেরকে আগে সুন্দরভাবে আমরা পার করে দেই ইনশাল্লাহ। তো এই হলো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। ইনশাল্লাহ আগামী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে তোমরা কোঅপারেশন করবা। আর আমাদের হচ্ছে কমেন্ট বক্সে, এই ক্লাসের কমেন্ট বক্সে গ্রুপ লিংক দেওয়া থাকবে, ফ্রি গ্রুপ লিংক। সেই গ্রুপগুলোতে যে ফ্রি পিডিএফ গুলো, ক্লাসের পিডিএফ গুলো, অথবা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে যে ক্লাসগুলো আমি নিব সেই ক্লাস লিংক গুলো আর কি সবাইকে কিন্তু দিব। তো আশা করব ওই গ্রুপে আপনারা জয়েন করবেন। স্টিল আপনাদের কলেজের টিচারকেও পর্যন্ত জয়েন করায় নেবেন, সমস্যা নাই। এমনকি আমি যে পিডিএফ গুলো দেবো সেগুলো আপনার কলেজের টিচারকেও শেয়ার করবেন, যাতে করে আমি যে পিডিএফ গুলো দিই আপনারা দেখবেন সে পিডিএফ গুলো আসলে গতানুগতিক ধারার বাইরে, ইউনিক, স্টুডেন্ট বান্ধব। তো স্বাভাবিকভাবে আপনারা সবাই উপকৃত হন। অনার্সের এইচএসসি, সরি, অনার্সের রেজাল্ট ভালো করেন, কারণ পরবর্তীতে সেই রেজাল্ট গুলো লাগবে। আর মাত্র একটা ধাপ, 4 বছর পর আপনি আর এক মহাযুদ্ধের মধ্যে পড়বেন, যেখানে আপনার নিজের আইডেন্টি তৈরি করার সময় আসবে। আপনি যদি এই সময়টা ফাঁকিবাজি করেন, সাফার করবেন। এতটুকুই শুধু বলে রাখলাম। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের জুমে জয়েন করছো, কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করতে পারো। জুমে যারা জয়েন করছো, কোশ্চেন করার থাকলে কোশ্চেন করো। কিছু কোশ্চেন আছে কিছু বলবা? বা অনলাইনে যারা অলরেডি আছেন, কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে একটু কমেন্ট করে জানাবেন। স্যার এই ক্লাসগুলো কি শুধু পেইড ব্যাচের স্টুডেন্টরা পাবে? হ্যাঁ, কিছু ক্লাস আমরা পাবলিক করব, এরপর আমরা ক্লাসগুলো পেইড ব্যাচের ছেলে মেয়েদের জন্যই রাখবো শুধু। হ্যাঁ, ক্লাস কোথা থেকে ক্লাসগুলো হইতে হবে? ক্লাস জুমে হবে। আর জুমে হলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবা এবং শিখাই নিতে পারবা। হ্যাঁ, কে জানি কি বলতেছিলা, সাব্বির বলো। ক্লাস কয়টার থেকে কয়টা হবে? ক্লাস জি। ক্লাস 10টা 10-এ। আমাদের অনার্সের কার্যক্রম সব 10টা 10-এ থাকবে। একদিন আমরা ফিনান্স করাবো, একদিন আমরা অ্যাকাউন্টিং করাবো। ঠিক আছে? ইজি, খুব সহজেই শিখাই দিব তো তোমাদের। তোমাদের যে কিছুদিন পর পরীক্ষা, তোমাদের প্যারায় রাখবো না তো। একদম বেসিক ধরে ধরে, এখন সময় নেই তো যে প্যারার ওপর রেখে একদম A to Z শিখাই দিব, এমন সময় সুযোগ তো নেই। এই কারণে খুব ইজিলি আমরা তোমাদের শেষ করাই দেব, যাতে রেজাল্ট ভালো করতে পারো। আর কিছু জিজ্ঞাসার আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।